আর যদি ভালো না বাসে তখন কি হবে আমার? কি করব আমি? আমার সময় তো থেমে যাবে। চলতে পারবো না আমি ওকে ছাড়া। রাজি না হলে আমাদের সেই প্ল্যান বি আছে। কিসের প্ল্যান বি মামা? আমারে তো কোনোদিন বলিসনি। আমাকেও বলনি, বল প্ল্যান বিটা কি? তারপর যদি মনে হয় প্ল্যান বি কাজে দিবে, তাহলে আমি প্রপোজ করব। প্ল্যান বি এখন বলা যাবে না। যদি প্ল্যান এ ফেল করে, মানে যারা আপু রাজি না হয়, তাহলে প্ল্যান বি। আর যদি প্ল্যান এ বি কোনোটাই কাজে না দেয় তাহলে আমার কি হবে? এই অন্তরের প্ল্যান ফেল করলেও প্ল্যান বি কখনো ফেল করে না। সো তুই যারা বুকে নিশ্চিন্তে প্রপোজ কর। তোর উপরে বিশ্বাস রেখে আমি কিন্তু প্রপোজ করলাম। 100-100 বিশ্বাস রাখতে পারিস তবে। তবে কি? যারা আপু যারা আপু তোর প্রপোজে রাজি না হলেও, যারা আপুর সাথে তোর সম্পর্কটা আগের মতো থাকতে হবে। তবে প্ল্যানে কাজে দিবে। সেটা কিভাবে সম্ভব? তোর কি মনে হয় যদি প্রপোজে রাজি না হয়, ভালো না বাসে, তাহলে আমার সাথে আগের মতো সম্পর্ক রাখবে? কখনোই রাখবে না। আমার প্রতি কেমন একটা ঘৃণা জন্মে যাবে তার। এটার জন্য একটা প্ল্যান আছে, মন দিয়ে শোন। কথাটা বলে অন্তর রাজকে প্ল্যানটা বলতে লাগে। সব কিছু রাজ বুঝিয়ে দেয় অন্তর। তখন রাজ বলে, মামা, এত বুদ্ধি কই থেকে আসে তোর মাথায়? একটু আবিরেরও পায়ের দুলি দে, ছেলেটার বুদ্ধি বাড়ুক। বুদ্ধি তো আর এমনি এমনি হয়নি। এর জন্য ছোটবেলা কমপ্লেন খেতে হয়। কমপ্লেন না ভাই, তোরে ছোটবেলায় হয়তো গোবর খাইয়েছে, যার কারণে তোর আর তারপর রাজ, অন্তর আর আবির কিছুক্ষণ কলেজে আড্ডা দিয়ে যে যার বাসায় চলে আসে। রাতে যারার সাথে কথা বলার সময় রাজ বলে দেয় কালকে একটু তাড়াতাড়ি কলেজে আস যারাকে, ওর জন্য সারপ্রাইজ আছে। এই 9 মাস ধরে রাজ সকাল বিকেল রাতে শুধু যারার সাথে কথা বলে। রাতে তো কথা বলা শুরু হলে শেষ হওয়ার কোনো নামই থাকে না। পরদিন সকালে রাজ, অন্তর আর আবির একটু তাড়াতাড়ি কলেজে চলে আসে, কারণ আজকে রাজ যারাকে প্রপোজ করবে। হয়তো রাজ তার ভালোবাসার মানুষটিকে আজ আপন করে পাবে, নয়তো অন্য কিছু। রাজ আসার সময় এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসে আর সেগুলো লুকিয়ে রেখে যারার জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় অনেকক্ষণ পর যারা কলেজে আসে। যারা আজকে একটা মেরুন রঙের ড্রেস পরে আছে, যে কালারটা যারা সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। যারা রাজ, অন্তর আর আবিকে দেখে ওদের দিকেই তা আসতে থাকে। যারা খানিকটা এগিয়ে আসতে রাজ লুকিয়ে রাখা ফুলগুলো বের করে পিছনে লুকিয়ে নিয়ে যারা সামনে যায়। যারা কিছু বলবে তার আগেই রাজ ফুলগুলো যারা সামনে ধরে হাঁটু গেড়ে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম বুঝিনি ওই মুহূর্তটা আমার জীবনের নীরব মোড় ঘুরিয়ে দেবে। তুমি কিছু বলনি, আমিও কিছু বলিনি। তবুও অচেনা একটা অনুভূতি আমাকে ঘিরে ধরেছিল। মনে হয়েছিল এই মেয়েটার সাথে কথা না বললেও তাকে চেনা যায়। তারপরে ধীরে ধীরে তুমি আমার ভাবনার ভিতরে ঢুকে পড়লে। সকালের আলোয়, বিকালের ক্লান্তিতে আর রাতের নিস্তব্ধতায় অজান্তেই তোমার নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হতে লাগলো মনে। আমি জানি না প্রেম কাকে বলে, কিন্তু তোমাকে দেখলেই শান্তি পাই। তোমার কণ্ঠ শুনলে যে ভয়গুলো হালকা হয়ে যায়, সেটাকে যদি প্রেম বলে, তবে আমি নিঃশব্দে তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ তাই আর লুকাতে চাই না। তোমার হাতটা ধরে শুধু এটুকুই বলতে চাই, তুমি কি আমার জীবনে সেই গল্পটা হতে চাও, যেটা শুরু হয়েছিল প্রথম দেখায় আর শেষ হবে একসাথে বিদ্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে। সবাই চাই প্রেম, আমি শুধু তোমাকেই চাই। আজ না হোক, কাল না হোক, একদিন আমার নামের পাশে তোমার নামটাই দেখতে চাই। আমি চাঁদ তারা দিতে পারবো না, কিন্তু প্রতিটা রাত তোমার কথা ভেবে জেগে থাকতে পারি। এই সাধারণ মানুষটার হাতটা ধরবে তুমি যদি রাজি থাকো। আমি তোমার প্রতিটা দিনের শেষ মানুষটা হতে চাই। সবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যে ভালোবাসার শেষ কখনো আমার মৃত্যু ছাড়া হবে না। এখন বলো, হবে আমার বউ? অনেক ভালোবাসবো, আদর করব, মারবো, শাসন করব, ইচ্ছে করে কাঁদাবো, হাসাবো, আবার আমার বুকে আগলে রাখবো। বলো, হবে আমার বউ? কথাগুলো রাজ এক নিঃশ্বাসে বলে যারার দিকে তাকিয়ে রইল।
রাজের বুকটা কাঁপতে লাগলো, কি বলবে যারা তাকে ফিরিয়ে দিবে নাকি তার হাত দুটো আঁকড়ে ধরবে। এদিকে এক বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে যারা রাজের সামনে। যারা কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। যারা ভাবেনি কখনো এই দিনটা ওর সামনে আসবে। যারা কিছু বলছে না, চুপ করে আছে। তখন রাজ যারাকে চুপ থাকতে দেখে বলে, আমি কি ধরে নিব এই নীরবতাই সম্মতির লক্ষণ? দেখ রাজ, তুই যেটা বলতেছিস আর ভাবতেছিস সেটা কখনো সম্ভব না। তুই আমার ছোট ভাইয়ের মতো, এটা কখনো সম্ভব না। আর একটা কথা, আমার বিয়ে ঠিক করা আছে। অনার্স শেষ হলেই আমার বিয়ে, যেটা আমি তোকে বলিনি। এটা বললে হয়তো তুই এত দূরে আসতি না, সব আমারই ভুল। যারার কথা শুনে রাজ নিস্তব্ধ হয়ে যায়। রাজ যেটার ভয় পাচ্ছিল আজ সেটাই তার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। রাজের চোখে প্রায় পানি চলে এসেছে। এদিকে রাজের বোন শিলা কলেজে এসে রাজ আর যারার এসব কাহিনী দেখে থমকে যায়। রাজের বোন রাজের হাবভাব দেখে আগে জানতো এমন কিছু হবে। রাজের বোন কাছে না গিয়ে দূর থেকে তাকিয়ে রইল যে কী হয়। সেখানে গেলে হয়তো যারা না হলে সব দোষ তার উপরেই পড়তে পারত। তাই রাজের বোন কাছে গেল না, দূর থেকে তাকিয়ে রইল। রাজ কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাজের বুকটা যারা নামক আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তখন রাজ বলল, তাহলে সবার চেয়ে এক্সট্রা এত কেয়ার, যত্ন, খেয়াল কেন? ভালো যদি নাই বাসো তাহলে এত কেয়ার করতে কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই, প্লাস আমারও ভালো একটা ফ্রেন্ড। তাই তোর প্রতি একটু স্নেহ ভালোবাসা। তুই উল্টোপাল্টা এইসব কি ভেবে বসে আছিস, এসব মন থেকে ঝেড়ে ফেলে দে। বললেই কি মন থেকে ঝেড়ে ফেলা যায়? আমি তোকে অনেক অনেক ভালোবাসি। তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি। তোকে ছাড়া একটা সেকেন্ডও কাটাতে পারবো না আমি। দেখ, পাগলামি করিস না, এটা কখনো সম্ভব না। কারণ তুই আমার ছোট, আর সবচেয়ে বড় কথা, আমার বিয়ে ঠিক করা আছে বাবার বন্ধুর ছেলের সাথে। আমার অনার্সটা শেষ হলে সে বিদেশ থেকে আসবে আর আমাকে নিয়ে যাবে। এইসব ছোট বড় দেখে ভালোবাসা হয় না। ভালোবাসতে কয়েক সেকেন্ডের একটা মুহূর্তই যথেষ্ট। আর বিয়ে ঠিক করা আছে, বিয়ে হয়নি। তুমি বলে দাও বিয়ে করবে না। অন্য একজনকে ভালোবাসো, তাকে বিয়ে করবে। ভালোবাসি মানে? আমি ভালোবাসি না? তোর সমস্যা কি ভাই? পাগলামি করছিস কেন? তোরে বারবার বলতেছি না যে আমি তোকে ভালোবাসি না, তারপরে এমন করতেছিস কেন? আসলে তোরা সব চেয়ে নেয় না এক, তোরে অন্যদের চেয়ে একটু ভালো ভাবতাম, তাই তোকে ভালো ফ্রেন্ড ভাবতাম। এখন দেখি তুই অন্যদের চেয়ে আরও বেশি খারাপ। বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই আসলে তোর সাথে তোর সাথে সম্পর্ক রাখাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তোর মতো ছেলেকে ফ্রেন্ড ভাবা আমার ভুল হয়েছে। নেক্সট টাইম আর কখনো আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না। তোর মতো ছেলের সাথে কথা বলাটাই আমার ভুল। নেক্সট টাইম আমার আশেপাশেও আসবি না। অনেক রেগে কথাগুলো বলল যারা। যার প্রতিটি কথা রাজের বুকে এসে সরাসরি আঘাত করে। রাজের বুক আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। যারা রাজের সামনে থেকে চলে আসতে নিলে রাজ যারার হাত ধরে ফেলে। যারা রেগে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিয়ে রেগে বলে, তোর মতো ছেলের সাহস কি করে হয় আমার হাত ধরার? আমার হাত ছাড়, লুচ্চা কথাকার। আগে কথাটা শুনে যাও। কি কথা শুনবো তোর? ছাড় আমার হাত। কথাটা বলে যারা হাত ছাড়িয়ে পিছন ফিরে চলে আসতে থাকে। তখন রাজ পিছন থেকে বলে, এত রাগ করিস কেন? আমি তো অন্য একটা মেয়েকে পছন্দ করি আর ওকেই প্রপোজ করব। ওকে প্রপোজ করার আগে ভাবলাম এই প্রপোজালটা দেখি তুই কি বলিস, আর প্রপোজালটা কেমন কাজে দিতে পারে, সে রাজি হবে কি না। যারা চলে আসতে নিলে রাজের কথা শুনে থেমে যায় আর রাজের দিকে তাকিয়ে বলে, মানে? অন্য একটা মেয়েকে এই প্রপোজাল দিয়ে প্রপোজ করতে চাইছিলাম, কিন্তু এই প্রপোজাল এর উত্তর কি হতে পারে তা জেনে গেলাম। থাকো, আমি বাসায় যাব। কথাটা বলে রাজ চলে আসতে নিলে যারা ওর সামনে গিয়ে দাঁড়ায়। যারা মনে মনে ভাবলো রাজি তো তাকে ভালোবাসে, এটা সে ভাবলো কিভাবে? এভাবে বলা ঠিক হয়নি। তখন যারা বলল, আরে কই যাচ্ছিস, দাঁড়া। প্রপোজালটা অনেক ভালো। তুই যাকে প্রপোজ করবি সে নিশ্চয়ই রাজি হয়ে যাবে প্রপোজাল পেয়ে। সরি, আমাকে মাফ করে দে তোকে এইসব কথা বলার জন্য। রাজ যারার কথা শুনে মনে মনে বলে, রাজি না হয়ে আমার ভালোবাসাকে হত্যা করে বলেছে রাজি হয়ে যাবে। হয়তো যদি অন্য কারোর কথা না বলতাম তাহলে হয়তো আর ফিরেও তাকাতো না। রাজি হওয়া তো দূরের কথা। তুমি যেগুলা বলছো এটা তো প্রপোজালের উত্তর। এখানে তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। কেন যে তোমাকে প্রপোজ করে চেক করতে গেলাম,
আর তুমি যেগুলো বলছো সেগুলো তো মন থেকেই বলেছো। বললাম তো সরি। তুই তো জানিস আমার রাগ একটু বেশি। রাগের মাথায় আমি কি বলে ফেলি আমি নিজেও জানি না। সরি, মাফ করে দে আমাকে এবারের মতো। আরে মাফ চাচ্ছ কেন? আমি আসলে না কারো যোগ্য ভাই হতে পারলাম, না কারো বেস্ট ফ্রেন্ড, না কারো ভালোবাসার মানুষ, না কারো যোগ্য ছেলে। আসলে আমি কোনো ক্ষেত্রে কারোর জন্য কারো কোনো সম্পর্কের যোগ্য না। রাজের কথা শুনে যারা দুহাত দিয়ে নিজের কান ধরে বলল, বললাম তো সরি, আর এমনটা বলবো না কখনো তোকে। আমি বললাম তো তোমার কোনো দোষ নেই এখানে, সব দোষ প্রপোজালের। প্রপোজালটা ভালো না তাই এমন হয়েছে। আরে না, প্রপোজালটা ভালো। এখন বল কোন মেয়েকে পছন্দ হয়েছে আর প্রপোজ করবি? এই প্রপোজাল দিয়ে প্রপোজ করা যাবে না বললে আমাকে যে কি করে, দেখলাম এই প্রপোজালের ফলাফল। আরে না, সত্যি প্রপোজালটা ভালো। প্রপোজ করে দে চ। না এখন করব না, প্রপোজালটা একটু মডিফাই করব। আচ্ছা ঠিক আছে, চল এখন আড্ডা দিই। যে কাহিনী হয়ে গেল তোর আর আমার। না এখন আড্ডা দিব না, একটু কাজ আছে, বাসায় যাব। আর একটু আড্ডা তো দিয়ে নে। আর তোর আবার কি কাজ? তোর কাজ আছে এটা বলে মানুষকে হাসাবি না। কথাটা বলে যারা হেসে দেয়, রাজও মুখে হালকা হাসির রেখা টেনে শুকনো একটা হাসি দেয়, কিন্তু কেউ জানে না এই শুকনো হাসির ভিতরে কি পরিমাণে নীরবে ঝড় বয়ে যাচ্ছে। এদিকে রাজের বোন সব কাহিনী দেখতেছিল আর শুনতেছিল। সবশেষে রাজের বোন হাঁপ ছেড়ে বাঁচে আর নিজের মাথায় একটা বাড়ি দিয়ে রাজার যারা সামনে আসে। আবির আর অন্তর বসে না থেকে আগেই এসেছে। এই চল ট্রিট দিবি। আর ভাই তোকে ধন্যবাদ। ট্রিট দিব কেন? আমি আবার কি করলাম যে হঠাৎ ধন্যবাদ দিতেছিস? কাহিনী কি? যারার যে বিয়ে ঠিক হয়ে আছে এটা কোনোদিনও আমাকে বলেওনি। আর আজ শুধু তোর কাহিনীর জন্য জানলাম। এখন যারা আমাদের সবাইকে ট্রিট দিবে, চল চল দেরি হয়ে যাচ্ছে। টাকা নেই, পরে নিস। আর তোকে কখনো এই কথা বলার মনেই হয়নি। এসব বাহানা চলবে না, এখনই ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে চল, একদিন তো একদিন দিতেই হবে। আজকেই না হয় আমার ব্যাগ খালি কর তোরা। এই বুদ্ধি, শুধু আজকেই না, বিয়ের সময় ব্যাগ খালি করে ট্রিট নিব। আবিরের কথা শুনে রাজার অন্তর আবিরের দিকে রেখে তাকালো। আবির কিছু বলল না, চুপ করে রইল। তখন রাজ বলল, তোরা টিট নে যা, আমার কাজ আছে, আমি আসছি। তোর আবার কি কাজ? আর তুই ট্রিট নিবি না মিস করবি, এটাও তোর মুখ থেকে শুনছি। আমি লাইক সিরিয়াসলি। আমি কি পুরো এলাকার কাছেই টিট নিয়ে বেড়াই নাকি যে এভাবে বলছিস? পুরো এলাকা না, পুরো পৃথিবী হবে। তুই তো ট্রিট ছাড়ার মানুষ না। কাহিনী কি? কোনো কাহিনী নাই, আমার ভাল লাগতেছে না, আমি বাসায় যাব। আবির অন্তর আছে, ওদের টিট দিলেই হবে, আমার লাগবে না। পরে আবার বলবি আমি ছিলাম না, এখন ট্রিট দে। এইসব কোনো বাহানা আমি পরে শুনবো না। চ ক্যান্টিনে চ। তারপর যারা রাজকে ধরে জোর করে ক্যান্টিনে নিয়ে চলে যায়। রাজু আর কিছু বলেনি, অন্তর আর আবিরের দিকে একবার তাকিয়ে নেয় শুধু। তারপর খাবার অর্ডার করলে তারা আড্ডা দিতে দিতে খেতে থাকে। আবির তো এমন খাচ্ছে মনে হয় গরু এভাবে ঘাস খায় না, শুধু খেতেই আছে। আবিরের খাওয়া দেখে রাজার অন্তর ঠোঁট কামড়ে ধরল। তারপর রাজার অন্তর হালকা কিছু মুখে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বসে রইল। রাজের মনে হয় প্রথম মানুষ যে নিজের ভালোবাসার মানুষটার বিয়ে ঠিক হওয়া উপলক্ষে টিট পেল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। রাজ, আবির আর অন্তর যারা আর শিলার থেকে চলে এলো কাজ আছে বলে। যারা রাজে বোন কিছু না ভেবে ওরাও ক্লাসে চলে গেল। রাজ, আবির আর অন্তর বাইক নিয়ে রাজের বাসায় চলে এলো রাজের রুমে। তারা তিনজন রুমে ঢুকে দরজাটা লক করে দিল। আসার সময় সিগারেট নিয়ে এসেছে। রাজ একের পর এক সিগারেট ধরতে লাগলো। রাজের মনের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। রাজ কিভাবে থাকবে যারাকে ছাড়া, যেখানে যারার সাথে রাতে কথা না বলে ঘুম ধরে না। আর যারা এটা কি শোনালো, তার নাকি বিয়ে ঠিক হয়ে আছে। রাজের মাথায় শুধু একটাই কথা বেজে চলেছে, আমার বিয়ে ঠিক হয়ে আছে, অনার্স শেষ হলে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। কথাটা মনে হতে রাজের বুকটা ছিঁড়ে যায়। রাজ ভাবতে পারেনি তার সাথে এমনটা হবে। যারা যদি এই কথাটা আগে বলতো তাহলে হয়তো রাজ এইভাবে সাইকোর মতন যারাকে ভালোবাসতো না আর কষ্ট পেত না। এখন কি করবে রাজ? যারাকে পাওয়ার আর কোনো চান্স নাই তার, কারণ তার বিয়ে ঠিক করা আছে।
প্রপোজ একসেপ্ট না করলেও হয়তো অন্তরের প্ল্যান বি অনুযায়ী অন্তর কোনো কিছু একটা করতোই, এটা সম্পূর্ণ বিশ্বাস ছিল রাজের। কিন্তু যারার বিয়ে যেখানে ঠিক করা আছে সেখানে অন্তর কিছুই করতে পারবে না। এরকম হাজারো চিন্তা আর কষ্টগুলো রাজের মাথায় আঘাত করে। রাজ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। রাজের এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে থাকার কোনো আগ্রহ নাই। যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে রাজ হয়তো এটাই বেছে নিত। রাজ একের পর এক সিগারেট টানছে আর ধোয়ার সাথে মনে জমে থাকা সকল কষ্টগুলো ওড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে রাজ একসাথে 2-3টা করে সিগারেট ধরিয়ে জোরে টানতে থাকে আর কাশতে থাকে। রাজ এইসব কষ্ট আর নিতে পারছে না। কন্ট্রোল হারিয়ে যাচ্ছে রাজের মনে হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকাটাই তার বৃথা। আবির আর অন্তর চুপচাপ রাজের কাহিনী দেখছে। কী বা বলবে? আবির রাজ যে পরিমাণে যারাকে ভালোবাসে সেখানে এমনটা হওয়া স্বাভাবিক। তার আর আবির কিছু না বলে দাঁড়িয়ে রইল, কিছু বলতেছে না। ভাবছে ধোয়ার সাথে যদি রাজের মনে জমে থাকা কষ্টগুলো কমে তাহলে কমুক। রাজ একের পর এক সিগারেট ধরাচ্ছে আর চোখের পানি চলে এসেছে। রাজের মনে যেই অনুভূতি আর যন্ত্রণাটা চলেছে তা বোঝার ক্ষমতা একমাত্র না পাওয়া ভালোবাসার মানুষটার জন্য। যারা রাতের বাঁশি বাজায় তারাই জানে। অন্তর কিছুক্ষণ রাজের কাহিনী দেখে রাজের হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলে, এত হাইপার হইতেছিস কেন? একটা মেয়ে গেছে, আরও হ্যাশটা আসবে। এখানে এত হাইপার হওয়ার কি আছে? আমার 10টা লাগবে না, আমার একটাই লাগবে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কথাটা বলে রাজ অন্তরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের অবস্থা দেখে আবিরের চোখেও জল চলে এসেছে। তারা দুজনে ভাবতে পারেনি কোনোদিন রাজের এই অবস্থা হবে, যাকে না পাওয়ার যন্ত্রণায়। তখন অন্তর রাজকে শান্ত করতে করতে বলে, শান্ত হ, এত ভেঙে পড়লে তো হবে না। আর তোকে তো আমি বলেছি আমি প্রপোজ অ্যাকসেপ্ট না করলেও যারাকে আমি তোর করে দিব, যেটা যে কোনো মূল্যেই হোক। কিভাবে সম্ভব মামা? প্লিজ আর মিথ্যা সান্ত্বনা দিস না। যেখানে ওর বিয়ে ঠিক হয়ে আসে সেখানে তুই কিছুই করতে পারবি না। আমাকে মিথ্যা আশ্বাস না দিয়ে হাসানোর চেয়ে সত্যিটা মেনে নেওয়া ভালো। তুই জানিস আমি মিথ্যা আশ্বাস দেয় না। আর তোকে আমি কথা দিয়েছে যারা আপুকে তোর করে দিব, মানে শুধুই তো। ওর তো বিয়ে ঠিক হয়ে আছে, চাইলেও তুই কিছু করতে পারবি না। তোর বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আমি কথা দিচ্ছি আমি যারাকে তোর করে দিব। কান্না থামা। ও কখনো আর আমার হবে না। আরে হবে হবে, জাস্ট ওয়েট কর। এই অন্তর কি করতে পারে তা তোর ধারণার বাইরে। কি করবি তুই? প্লিজ এমন কিছু করিস না যাতে যারা আমাকে সারা জীবন ঘৃণা করে। যারাকে না পেলেও অন্তত ফ্রেন্ড হয়ে সারা জীবন থাকতে পারবো। আরে আমরা কিছু করব না, যা হবার সময় আর পরিস্থিতির নিয়মেই হবে। আমি তোকে কথা দিলাম যারাকে আমি তোর বিয়ে করা বউ বানিয়ে দিব। যেখানে সে অন্য কারোর জন্য বউ সাজবে কয়েকদিন পর, সেখানে তুই বলছিস যারাকে আমার বউ বানিয়ে দিবি? হাউ পানি! আমাকে আর মিথ্যা আশ্বাস দিস না মামা। এই তুই চুপ কর, তোরে বলছি না আমি যারাকে তোর করে দিব। তারপরও এত হাইপার হইতেছিস কেন? আমাকে বিশ্বাস করিস না তুই? বিশ্বাস করে বললেই তো তোদের কথায় ভালোবাসার কথা জানালাম। ভালোবাসার কথা না জানালে হয়তো জানতাম না আসলে আমি কারো ভালোবাসার যোগ্য না। আরে মামা, পাগল হয়েছিস নাকি তুই? এমন করছিস কেন? অন্তর তো বললো তোকে যেমনি হোক সারা আপু করে দিবে। আর অন্তরের তো প্ল্যান বি আছে। যেখানে যারার বিয়ে ঠিক হয়ে আছে সেখানে প্ল্যান এবি দিয়ে যারার ভালোবাসা কখনো আমার জন্য হবে না। বিয়ে ঠিক হয়ে আছে অন্যজনের সাথে, কিন্তু তার সাথে বিয়ে হওয়ার আগেই যারার বিয়ে তোর সাথে হয়ে যাবে। টেনশন নিস না। জোর করে তুলে এনে তো আমিও বিয়ে করতে পারবো। এটা করলে সারা জীবনের ঘৃণা হয়ে থাকবো ওর কাছে, যেটা আমি চাই না। আমার ভালোবাসার মানুষটা আমাকে ঘৃণা করুক। তোরে বলছি আমি জোর করে তুলে নিয়ে আসবো, যা হবে সময় আর পরিস্থিতির নিয়মে হবে। এখানে যারা তোর আমার কারো হাত থাকবে না। যা হবে দেখতে থাক। কি করবি তুই? যা করব সামনে দেখতে থাক। আর একটা কথা জেনে রাখ, এই অন্তর বলছে মানে যারা শুধু তোর বউ হবে, অন্য কারো না। আর একটা কথা, এক্সাম শেষ হওয়া পর্যন্ত শুধু তুই যারার সাথে এই সম্পর্কটা টিকিয়ে রাখ। যারাকে আমি না পেলেও শুধু এক্সাম না, সারা জীবন তার সাথে এই ফ্রেন্ডশিপটা ধরে রাখবো।
আবার বলতেছিস না পেলে। আমি বলছি মানে ইডহসর তোর। এখন এইসব পাগলামি বাদ দে আর চিল কর। যে যেখানে আমার বেঁচে থাকাই বৃথা মনে হচ্ছে সেখানে তুই বলতেছিস সিল কর। এইসব কথা আর বলবি না। আমি বলছি মানে তুই চিল কর অগ্রিম যারাকে নিজের করে পাওয়ার উপলক্ষে। কথাটা বলে অন্তর পিছন থেকে রাজের মাথায় একটা চাটি মারে আর রুমের রঙিন লাইটগুলো জ্বালিয়ে বক্সে ফুল স্পিডে গান ছেড়ে রাজকে নিয়ে হালকা ডান্স করতে থাকে তিনজনে। সত্যি এমন দুইটা ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, যেখানে রাজের মুখে হাসি ফোটাতে তারা সব কিছু করতে পারে। এমন দুইটা ফ্রেন্ড থাকলে কি আর মন খারাপ করে থাকা যায়? মনে যত বড় কষ্ট এসে ধাক্কা দিক না কেন, এরকম কিছু ফ্রেন্ড থাকলে সে ধাক্কা সামলাতে কয়েক মিনিটও সময় লাগবে না। আজ লাইফে এরকম কিছু বন্ধু আছে বলে আমরা হাসি খুশিভাবে বেঁচে আছি। লাইফে সব দুঃখ কষ্ট ভুলে বেঁচে আছি, নয়তো এরকম হাজারো ডিপ্রেশন আর কষ্ট আমাদের লাইফের ঠিকানা হতো। বন্ধ অন্ধকার রুম আর কষ্টের সাক্ষী হতো মধ্যরাতে বালিশের উপরে পড়া চোখের জল। হয়তো এই জলের কারণে কোনো একদিন মাথার বালিশ ও ওকে বলতো, তোমাদের ঘরে কি প্রতিদিনই বৃষ্টি হয়? তারপর আবির আর অন্তর রাজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মন ভালো করে দেয়। তারপর তারা তিনজন কিছুক্ষণ আড্ডা দিয়ে আবির আর অন্তর চলে গেল। রাত প্রায় 11টা। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছে রাজ। এমন সময় পিছন থেকে রাজের কাঁধে কেউ হাত রাখে। রাজ চমকে ওঠে আর হাত দিয়ে সিগারেটটা পড়ে যায়। রাজ তাকিয়ে দেখে তার বোন। তখন রাজ বলে, কিরে এত রাতে ছাদে? তুই কি সত্যিই যারাকে ভালোবাসিস, নাকি যারা ফিরিয়ে দেওয়ার শেষে নাটক করলি? কথাগুলো শুনে রাজ খানিকটা অপ্রস্তুত হয়ে যায়। ওর বোন বুঝলো কিভাবে? রাজ চুপ করে আছে। তখন ওর বোন বলে, দেখ, আমার থেকে সত্যিটা লুকানোর চেষ্টা করবি না। আমি জানি তুই সত্যিকারের মন থেকে যারাকে ভালোবাসিস। আরে কি সব কথা বলছিস? আমি যারাকে ভালোবাসি না। কি কারণে প্রপোজ করেছি তা হয়তো তুই জানিস। দেখ, মিথ্যা কথা বলবি না আমার সাথে। আমি জানি তুই যারাকে ভালোবাসিস, যা তোর আচার আচরণ ব্যবহারেই আজকাল বোঝা যায়। আর যারাকে যখন তুই প্রপোজ করেছিলি তুই সিরিয়াসলিই ছিলি। আমি জানি যারা রাজি না হওয়ায় তুই পরের নাটকটা করেছিস, তাই আমার থেকে লুকিয়ে লাভ নেই। ওর বোনের কথা শুনে রাজ বুঝতে পারলো ওর বোনের থেকে লুকিয়ে লাভ নেই। রাজ ওর বোনকে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। তখন ওর বোন বলল, এখন কি করবি তুই? রাজ চুপ করে আছে। তবে যাই করিস না কেন, এমন কিছু করিস না যাতে যারা আমাকে ভুল বোঝে। এমন কিছু করিস না যাতে আমাদের ফ্যামিলির ওপর তা প্রভাবে ফেলবে। যা করবি ভেবে করবি। আর শোন, নিজের কোনো ক্ষতি করিস না। তোর কিছু হয়ে গেলে হয়তো তোর কিছু যায় আসবে না, কিন্তু আব্বু আম্মু আর আমার কথা একটু ভাবিস। তোরা তো সবসময় নিজের মান সম্মানটা নিজেরা দেখলি, আমারটা দেখেছিস কখনো? আমার কথা কখনো ভেবে দেখেছিস আমার মনের মধ্যে কি অবস্থা চলতেছে? তোরা সবাই হইলি স্বার্থপর, যেখানে নিজের ভাই নিজের সন্তানের চেয়ে আত্মসম্মানটা বেশি, অন্যের সাথে সম্পর্কের গুরুত্বটা বেশি। আসলে স্বার্থ ছাড়া বাবা মা ভাই বোন কেউই পাশে থাকে না। শালার আমার জীবনটাই লস। আমার মনে হচ্ছে নিজেই নিজের গলা টিপে মেরে ফেলি। তোর সমাজ বেঁচে থাকার কোনো অধিকার নাই। আসলে আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, না বাবা মায়ের, না বোনের, না ভালোবাসা মানুষের। আমি যতদিন বেঁচে আছি লাগবে না তোদের ভালোবাসা আমার। আমি এভাবে বলিনি, আমার কথাটা তো একটু বুঝ। কি বুঝবো আমি? আমারে কিছু বুঝাতে হবে না। তুই যা এখন এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। আমার প্লিজ যা এখন এখান থেকে প্লিজ। রাজ অনেক রেগে বলল কথাটা। রাজের বোন আর কিছু না বলে ছাদ থেকে চলে এলো। রাজকে এখন কিছু বলে কাজ হবে না, যেটা বলবে সেটাই খারাপ লাগবে। তাই রাজের বোন নিচে চলে এলো। রাজ কোনো মতে নিজেকে বোঝাতে পারছে না। অন্তর আর আবিত্য বলেছে যারাকে এনে দিবে। তারপর কেন রাজ নিজেকে বোঝাতে পারছে না? যারাকে যদি না পায়, এই ভয়টাই রাজের মন ওলটপালট করে দিচ্ছে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেও রাজ শান্ত থাকতে পারছে না। রাজ নিচে পড়ে থাকা সিগারেটটা তুলে আবার টানতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়তে লাগে। আসলে পৃথিবীর সবচেয়ে আজব চরিত্রের মানুষ হলো বিড়িখোর। খুশি হলে বিড়ি ধরে, কষ্ট পেলেও বিড়ি খায়। কিছু হলেই বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়।
নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরে, আবার সেই প্রেমে ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরে। কাজের চাপে থাকলেও বিড়ি ধরে, কাজের চাপ না থাকলেও বিড়ি ধরায়। তারা কারণে বিড়ি ধরায়, অকারণে বিড়ি ধরায়। তারা জানে কেন বিড়ি ধরে, এটা ভাবতো একটা বিড়ি ধরায়। রাজের এই মুহূর্তে জীবনটা ঠিক এমন হয়ে গেছে যা নির্জন ভাইয়ের অপূর্ণতার কয়েকটা লাইনের পূর্ণতা। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নাই। তুমি সুসাইড করে যদি ভাবো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমাকে নিয়ে পড়ে থাকবে। ইয়োর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, ভালোবাসা মিথ্যা, কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই কবি বলে, এই মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই। ঠিক এই কয়েকটা লাইনের মতো শেষ লাইনে আজ রাজের জীবনে এসে ঠেকেছে, যেখানে রাজ মরে যেতেও পারছে না, আবার বেঁচে থাকাটাও যন্ত্রণাদায়ক। রাজ কোনোদিন যারাকে ভুলতে পারবে না, যারা প্রতিচ্ছবি রাজের মনে সারা জীবন দাগ কাটবে। রাজ ছাদে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সিগারেট খেতে থাকে। অতিরিক্ত সিগারেট খেয়ে চোখ লাল করে ফেলেছে, তবুও নিজেকে আটকাতে পারছে না। যার কণ্ঠটা শোনার জন্য রাজের মন নিষ্পিস করতে থাকে। রাজের এটা প্রতিদিনকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যা রাজ কখনো ছাড়তে পারবে না। যে ছেলে শুধু আবেগের বশে খাওয়া সিগারেট ছাড়তে পারে না, সে কীভাবে তার যত্ন করে গড়ে তোলা ভালোবাসা ছাড়তে পারবে? রাজার নিজের ব্যয়া মনটাকে সামলাতে না পেরে যারাকে ফোন করে প্রতিদিনে নেয় এভাবেই কেটে গেল আরও 2 মাস। এই 2 মাসের রাজের জীবনের সবচেয়ে কলঙ্কিত 2 মাস। রাজার যারা সম্পর্কটা ঠিক আগের মতোই আছে। রাজ বারবার নিজেকে বুঝিয়ে যার থেকে দূরে আসতে পারেনি, বরঞ্চ আরও যার সাথে কথা বাড়িয়ে দেয়। রাজ জানে না সে যারাকে নিজের করে পাবে কিনা, কিন্তু রাজ এর ব্যয়া মন বাধা মানে না। এই 2 মাসে এমন কোনো দিন নেই যে রাজ রাতে কান্না করেনি। দিনে সব কিছু ঠিক থাকলেও গভীর রাতে যারার চোখ বেয়ে অশ্রু ঝরে, যেটা সাক্ষী হিসেবে রাজের মাথার বালিশ। অন্তর আর রাবির অনেক হাসি খুশি রাখার চেষ্টা করো রাজকে, মনের ভিতরের হাসি খুশি রাখতে পারে না। হয়তো রাজ বাইরে হাসি খুশি, কিন্তু মনের মধ্যে তার প্রতিনিয়ত একটা ঝড় বয়ে চলে। রাজ জানে না অন্তর কি পারবে যারাকে আর তার করে দিতে, নাকি তাকে যারা নামক শূন্যতায় প্রতিনিয়ত খুন হতে হবে। রাজ জানে না সে যারাকে পাবে কিনা, কিন্তু রাজ এটা জানে যারাকে ছাড়া সে বাঁচতে পারবে না। যারা যদি বিয়ে হয়ে যায়, সেই দিনটাই হবে রাজের মৃত্যুর দিন। এটাই রাজ ভেবে রেখেছে। আর এভাবেই মৃত্যুর আগে যে কয়টা দিন বেঁচে থাকবে, যারাকে না পেলেও তার কথা ভেবে বেঁচে থাকবে। 2 মাস পর আজকে সবার এক্সাম শেষ। এবার রাজ, অন্তর আর আবির উঠবে অনার্স 2য় বর্ষে, আর রাজীবন আর যারা উঠবে অনার্স। এই 2 মাস যারা একটু রাজের সাথে কথা বলা কমিয়ে দেয় এক্সামের কারণে, যা ঠিক যতটা কমিয়ে দেয় ঠিক তার চেয়ে কয়েকগুণ বেশি রাজ যারার সাথে কথা বলা বাড়িয়ে দেয়। যারার এমন আচরণে রাজ কষ্ট পায় না, কারণ যারাকে না পাওয়ার কষ্টের থেকে এই কষ্ট কোনো অংশে 1%ও না। আজ এক্সাম শেষ হওয়ার কারণে সবাই মিলে গাছতলা নিচে বসে আড্ডা দিচ্ছে। সবাই আড্ডা দিচ্ছে, আর রাজের ভাঙ্গা মন খণ্ড খণ্ড অংশে যারার কাছে পড়ে আছে। রাজের বোন যারাকে এসব কিছু জানায়নি, আর রাজকেও কিছু বলেনি। আর সেই দিনের পর থেকে রাজের বোন সব কিছু রাজের ভাগ্যের প্রতি ছেড়ে দিয়েছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে, তখন অন্তর বলে, এক্সাম তো শেষ, এখন কলেজ বন্ধ হবো। এই কয়েকদিন অনের প্যারা গেছে এক্সাম এর জন্য। এখন চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। ঠিক বলছিস, আমিও এমন কিছু একটাই ভাবতেছিলাম। বাসায় থেকে থেকে বোর হচ্ছি, কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয় না। কোথায় যাবি? আগে তো জায়গা সিলেক্ট করতে হবে। আরে জায়গা সিলেক্ট করা যাবে, আগে বল সবাই যাবি তো? যারা আপু যাবেন তো? তোরা সবাই গেলে আমি আর বাসায় থেকে কি করব? কোথায় যাবি? জায়গা সিলেক্ট কর। মামা রাজ যাবি তো? কথাটা বলে অন্তর এর দিকে একটা চোখ টিপ মারে। রাজ বুঝতে পারছে না অন্তর করতে চাইছেটা কি। কোথাও ঘুরতে গেলে রাজ সবসময় যারার আশেপাশে থাকতে পারবে, আর যারাকে নিয়ে কিছু স্মৃতি তৈরি হবে তার মাথায়, যারা আজ আঁকড়ে ধরে রাখতে চায়। যাব। কোথায় যাবি বল? কক্সবাজার তো বেশ কয়েকবার আমরা গেছিলাম। আচ্ছা, সাজেকে গেলে কেমন হয়? ভালোই হয়, ঘোরাঘুরির জন্য আর মন ফ্রেশ করতে মেঘের দেশে সাজেকেই বেস্ট হবে। তাহলে এটাই ফাইনাল, ডেট ফিক্স কর। বল তোরা কোন দিন গেলে ভালো হয়? পরশু দিন ঠিক কর।
পরশুদিন ঠিক কর, কারণ টাকা পয়সার একটা বিষয় আছে না। কালকে কি করবি? কালকে কি করবি? বাসায় বললেই তো তোকে টাকা দিয়ে দিবে, আর আমি বললে যে কি কি শুনতে হবে তা তুই ভালো করে জানিস। আমি আছি, আব্বুর থেকে তোকে আমি নিয়ে দিব। তাহলে বাসা থেকে তুই টাকা নিয়ে দিবি, আমি বাসায় ঘুরতে যাওয়ার একটা কথাও বলবো না। বল, নিয়ে দিবি? ওকে যা, নিয়ে দিব। তোকে কিছু বলতে হবে না, সন্ধ্যায় টাকা পেয়ে যাবি। তাহলে কালকেই ফাইনাল। কি যারা আপু, আবির কি বলিস? আরে ভাই, একদিন দেরি হলে কি হবে? আজকে কেবল এক্সাম শেষ হইলো, কালকের দিনটা একটু রেস্ট নেই, তারপরে যা। রাজ ঠিক বলেছে, কালকে দিনটা রেস্ট নেই। আর বাসার পারমিশনেরও তো একটা বিষয় আছে। তাহলে পরশুদিন ডেট ফিক্স। এখন বল যাবে কিসে করে? শালা মাথা মোটা, বাসায় গাড়ি থাকতেও কি আমরা বাসে যাব নাকি গাড়ি নিয়ে যাব? এতটা পথ ড্রাইভ করবে কে? কেন আমি? তোর মাফ চাই ভাই, তুই ড্রাইভ করলে আমি যাব না। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। কেন আমি ড্রাইভ করলে মরবি কেন? আমি কি ড্রাইভিং পারি না নাকি? তুই যে স্পিডে ড্রাইভিং করিস, তুই ড্রাইভিং করে সাজেকে নিয়ে যেতে যেতে লাশ হয়ে বাসায় ফিরা ছাড়া কোনো উপায় থাকবে না। তুই ড্রাইভ করলে আমি আগেই বলে দিচ্ছি আমি যাব না। আমিও যাব না। তুই তো সেই দিনই বাইক নিয়ে আমাকে কবরস্থানে ওঠানোর ব্যবস্থা করতেছিলি, আর গাড়ি ড্রাইভ করলে তো আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। চুপ কর, কাউকে ড্রাইভিং করতে হবে না, আর রাজও করবে না। ড্রাইভার আঙ্কেলকে নিয়ে নিব। তাহলে ঠিক আছে, ফাইনালি পরশু আমরা যাচ্ছি সাজেক। সাজেক, আই এম কামিং। তারপর তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই যে যার বাসায় চলে আসে। রাত প্রায় 10টা। ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছে রাজ, আবির আর অন্তর। আবির আর অন্তর কথা বলছে, আর রাজ ব্রিজের নিচে নদীর দিকে তাকিয়ে আছে আর কিছু একটা ভেবে চলেছে। তখন অন্তর বলল, কিরে মামা, কি হয়েছে? এভাবে পানির দিকে তাকিয়ে আছিস কেন? এক্সাম তো শেষ, তুই না বলেছিলি যারাকে তুই আমার করে দিবি এক্সাম শেষ হলে? আর এখন তুই ঘোরাঘুরি প্ল্যান করতেছিস? আমাকে তুই মিথ্যা আশ্বাস দিয়েছিলি, তাই না? যারার যেখানে বিয়ে হয়ে যাচ্ছে সেখানে আমি কি করব? আমি এখানে কিছু করতে পারবো এটা তুই ভাবলি কিভাবে? তখন তোর মানসিক অবস্থা ঠিক করার জন্য এসব বলেছিলাম। তুই একটা কাজ কর, যারাকে তুই ভুলে যা। অন্তরের কথা শুনে রাজ কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। রাজ ভাবতে পায়নি অন্তর এমন কিছু একটা কোনোদিন বলবে। রাজ শুধু অন্তরকে বিশ্বাস করে বলে। অন্তর এর উপরে বিশ্বাস করে আরও বেশি নিজেকে জানার মায়ে আবদ্ধ করে নিয়েছে, কারণ অন্তর যেটা বলে সেটাই করে। রাজকে যেহেতু যারাকে এনে দিবে বলেছে, মানে এনে দিবে। রাজ ভাবতে পারছে না শেষে অন্তর স্বার্থপর হয়ে রাজকে নিয়ে মজা নিবে। রাজের চোখে পানি চলে এসেছে। রাজের চোখে পানি দেখে আবির বলে, মামা অন্তর দেখ, রাজের চোখে পানি। কিরে মামা, তুই কাঁদতেছিস? আমি তো তোরে এইসব এমনি মজা করে বললাম। তুই ভাবলি কিভাবে আমি তোর সাথে এমন করব? কান্না থামা। আমি তোকে কথা দিয়েছি না যারাকে আমি তোর করে দিব, মানে যারা শুধু তোর। এখন কান্না থামা। আমি ওকে কোনোদিন বলতে পারবো না রে দোস্ত। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। নিজের কথা চিন্তা না করে ওকে নিয়ে ভাবি। ওকে না পেলে আমি কি করব এটা নিয়ে না ভেবে সারাক্ষণ ওকে নিয়ে ভাবি। আমরা জানি তুই যারাকে কতটা ভালোবাসিস। এখন কান্না থামা। নেক্সট টাইম আর ওকে ভুলে যেতে বলবি না। আমি ওকে কখনো বলতে পারবো না। যদি কোনোদিন ভুলে যাই তাহলে ভেবে নিবি আমি আর এই পৃথিবীতে নেই। চুপ কর, কী সব বাজে বাজে কথা বলছিস? নেক্সট টাইম এমন কথা আর বলবি না। আর তুই এইসব নিয়ে আর ফাইজলামি করবি না। ওকে করলাম না, কিন্তু ওকে এইভাবে মন খারাপ করে থাকতে বারণ কর। এইভাবে থাকলে কিন্তু লাথি মেরে নদীতে ফেলে দিব। লাথি তো তোরে মারবো আমি। লাথি তো তোরে মারবো আমি। তুই আমার কথা না চিন্তা করে ঘোরাঘুরি প্ল্যান বের করতেছিস। তোর ভালোর জন্যই তো করলাম। তুই যারাকে নিয়ে একটু একান্ত থাকতে পারবি, কথা বলতে পারবি নিরিবিলি পরিবেশে। তোর ভালো না লাগলে বল ক্যান্সেল করে দেয়। থাক, ক্যান্সেল করা লাগবে না। যারাকে না পেলেও কিছু মুহূর্ত তো তার সাথে কাটাতে পারবো।
বারবার এইসব ইমোশনাল কথা বলবি না। বলছি না তোকে তুই আমার উপরে ছেড়ে দে, যারা তোর হবে মানে তোর। তবে যারাকে আমি তোর করে দিলে আমাদের ট্রিট দিতে হবে। ভাই তুই মানুষ নাকি অন্য কিছু ভাই? মনটা চাইতেছে তোরে ব্রিজ থেকে ফালাই দিই। চুপ কর, ট্রিট দিলে তো তুই আগে খেতে বসবি, শালা ট্রিট খোর। তোরা চুপ থাক না ভাই, ভাল লাগতেছে না। এমন সময় রাজের ফোনটা বেজে ওঠে। রাজ ফোনের দিকে তাকিয়ে যারা নামটা স্ক্রিনে দেখে তার মনে অজান্তেই মুচকি হাসি ফুটে ওঠে, আর ফোনটা রিসিভ করে ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে থাকে। রাজ প্রায় 30 মিনিট ধরে যারার সাথে হাসি খুশিভাবে কথা বলছে, আর অন্তর এর কথা ভুলে গেছে। আবির রাজের কাহিনী দেখে অন্তরকে বলে, দেখছিস মামা, যে ছেলেটা একটু আগে কান্না পর্যন্ত করছিল সেই ছেলেটা এখন কত খুশি। মনে হচ্ছে পৃথিবীতে ওর চেয়ে খুশি আর কেউ নেই। ভালোবাসার মানুষটার একটা ফোন কলই যথেষ্ট, হাজারো মন খারাপ, রাগ আর অভিমান মুছে দেওয়ার জন্য। রাজ যদি ভুলবশত একবার যারাকে হারিয়ে ফেলে কি হবে ভেবে দেখেছিস? রাজ যে পরিমাণে যারাকে ভালোবাসে, যারা রাজের জীবন থেকে কোনোভাবে হারিয়ে গেলে রাজ নিজের কিছু একটা করে ফেলবে, এটা আমি নিশ্চিত। যদি কোনোভাবে তুই যারাকে রাজের না করতে পারিস তখন কি হবে? কিংবা তুই কিভাবে রাজের জীবনে যারাকে এনে দিবি? ওফ, কিছুই ভাবতে পারছি না আমি। তোকে ভাবতে হবে না, আমার প্ল্যান এ ফেল করেছে কিন্তু প্ল্যান বি ফেল করবে না। যদি ভাগ্যক্রমে তোর প্ল্যান বি ফেল করে যায় তাহলে রাজের কি হবে ভেবে দেখেছিস? আর আমরা এবার রাজের সামনে কোন মুখ নিয়ে যাব? এই অন্তরের প্ল্যান এ ফেল করলেও প্ল্যান বি কখনো ফেল করে না। এত কনফিডেন্স কি এমন করবি তুই? তোর প্ল্যান বি কি বল তো একটু আমাকে। এখন কিছু বলবো না, সব কিছু সামনেই দেখতে পাবি কি হয়। সামনে আর কত দূর? সেই 2 মাস থেকে তোর প্ল্যান বি এর কথা শুনে আসছে, কিন্তু আজ পর্যন্ত তার প্ল্যানের কোনো একটা অংশ কাজে লাগাতে দেখলাম না। সাজেকে পৌঁছালেই শুরু হবে অন্তরের মাস্টার মাইন্ডের খেলা, যেটা সম্পূর্ণ কাকতালীয়ভাবে অন্তরের দ্বারা হবে। কি করতে চাইছিস তুই? তোর কাহিনী ভালো লাগতেছে না আমার। সামনে দেখতে থাক কাকতালীয়ভাবে কি হয় রাজ আর যারার লাইফে, যেটার উপর হাত আমার থাকলেও কেউ কিছু বলতে পারবে না, যেটার দোষ কারো উপরে পড়বে না, কেউ কিছু জানবে না। এখন সাইলেন্ট মোড থাক আর সামনে দেখতে থাক, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অন্তর কোনো কিছু বুঝতে পারছে না। আবির কি বোঝাতে চাইছে অন্তর? কি এমন কাজ করবে অন্তর যা কেউ জানবে না? কেউ কিছু না জানলে সে আবিরকে কেন বলল? কি করতে চাইছে অন্তর? সাজিকে পৌঁছানোর পর কি করবে অন্তর? রাত যারা লাইফে কাকতালীয়ভাবে ইচ্ছাকৃতভাবে কি ঘটাবে অন্তর? অন্তর কি পারবে রাজের লাইফে যারাকে এনে দিতে, নাকি রাত যারা শূন্যতায় নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিবে? রাজ প্রায় 1 ঘন্টা ধরে যারার সাথে কথা বলে ফোন রাখে। রাজ যে ব্রিজে আছে আর ওর সাথে যে আবির আর অন্তর আছে তা রাজ ভুলে গেছে। আবির আর অন্তর রাজের দিকে ভেটকি মাছের মতো তাকিয়ে আছে। তখন রাজ বলে, সরি মামা। তোর শরীর গুষ্টি মারি শালা, 1 ঘন্টা ধরে কি জাতীয় সঙ্গীত গাইলি নাকি যারার সাথে? জাতীয় সঙ্গীত না মামা, এতক্ষণ ধরে কি কথা বললো জানিস? কি বললাম? অন্তরের কথা। আর কাজ অনুযায়ী যদি যারা আপুকে তুই পেয়ে যাস তাহলে বাসর রাতে কি কে করবি আর বাচ্চা কয়টা নিবি এটা প্ল্যান করলি, তাই না? চুপ কর মাদারবোর্ড, চল বাসায় চল, রাত হয়ে গেছে অনেক। কেবল 11:30, এখনই বাসায় গিয়ে কি করবি? আরও পরে বাসায় গেলে সে আগের ঝামেলা। আপুকে ফোন করে তেল দিতে হবে, তারপর দরজা খুলবে। এর চেয়ে ভালো বাসায় চল, আম্মু এখনো জেগে আছে হয়তো। তারপর তারা 3 জনে যে যার বাসায় চলে এলো। রাজ কলিং বেল বেশ কয়েকবার চাপ দিল। কিছুক্ষণ পর তার বোন এসে দরজা খুলে দিল। রাজ খানিকটা অবাক হলো। রাজ ভিতরে গিয়ে আরও খানিকটা অবাক হলো। রাজ তাকিয়ে দেখে তার আব্বু আম্মু এখন রাত 11:30টায় ডিনার করছে। তখন রাজ কিছু না বলে খাবার টেবিলে গিয়ে বসলো আর ওর বোনকে ইশারা করে কিছু বলতে লাগলো। ওর বোন রাজের ইশারা দেখে কোনো প্রতিক্রিয়া না করে খাবার খেতে লাগলো। রাজ আর কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে রাজের রুমে চলে এলো। রাজ রুমে এসে শুয়ে পড়ল। প্রায় 5 মিনিট পর রাজের রুমে ওর বোন আসে আর জিজ্ঞেস করে, কিরে তোর কি মুখ নাই? খাবার টেবিলে চোখ দিয়ে ওইভাবে কি ইশারা করছিলি? টাকার কথা বলতে বলেছিলাম। বলেছি আগেই। কি বলেছে?
কালকে দিবে বলেছে। আর পরশুদিন কয়টায় বের হবি টাইম ফিক্স করলি? কালকের দিনটা পুরো পড়ে আছে, কালকে টাইম ফিক্স করে নেবনি। এখন যা, আমাকে ঘুমাতে দে। তারপর রাজের বোন চলে যায় আর রাজ মনের মধ্যে অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিনটা কোনো মতে এভাবেই কেটে গেল। রাত 10টা সবাই গ্রুপ কলে একসাথে আড্ডা দিচ্ছে, এমন সময় রাজের বোন বলে, কি রে অন্তর, টাইম ঠিক করছিস? কাল কয়টায় বাসা থেকে বের হবি? কেন সকাল সকাল বেরিয়ে যাব? না, সন্ধ্যার সময় বের হব। আর কালকে সকালে আমার একটু কাজ আছে। তোর কাজ তো মেয়ে দেখা, এটা ছাড়া তোর আর কোনো কাজ আছে বলে মনে হয় না। কাল সকালে বের হলে সমস্যা কি? এইসব দিনের জার্নি আমার ভাল লাগে না। রাতে জার্নি করার মজাই আলাদা। সাথে রাতে কেমন একটা অনুভূতির সৃষ্টি হয়। আচ্ছা চল, একদম ঠিক বলছিস মামা। আচ্ছা তাহলে ড্রাইভারকে বলে রাখি কাল সন্ধ্যার সময় আমরা সবাই বেরোবো। ওকে। তারপর তারা সবাই মিলে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কল কেটে দেয়। রাজ রুমে এসে অন্তরের সাথে গেম খেলছে, এমন সময় তার আম্মু রুমে আসে। রাজ গেম খেলতে খেলতে বলে, আম্মু কিছু বলবে? কালকে নাকি তোরা দুইজনে ঘুরতে যাবি, এই নে টাকা। কত আছে? 15,000। মানে 15,000 টাকায় হবে নাকি? আরো কিছু নিয়ে আসো। 15,000 টাকায় হবে না মানে? তুই কি বিদেশে যাচ্ছিস নাকি যে লাখ লাখ টাকা লাগবে? প্লিজ আম্মু, আরো কিছু এনে দাও। আমার কাছে কোনো টাকা নাই, এগুলো তোর আব্বুর থেকে নিয়ে দিলাম। এগুলোই তো দিতে চাচ্ছিল না, আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। ধুর ভাল, এসব ভাল লাগে? 15,000 টাকায় কি হবে? লাগবে না আমার টাকা। রাজের কথা শুনে ওরা মুখ ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আর টাকাগুলো বিছানার উপরে রেখে চলে যায়। রাজ ওর আম্মুর দিকে তাকিয়ে আছে আর ভাবছে সবার আম্মু কি এমন হয়। তখন রাজ ওর বোনের রুমে চলে গেল। কিরে আপু, তোরে টাকা দিয়েছে? আম্মু নিয়ে দিয়ে গেল। কত দিয়েছে? 25,000। আর আমরা তো ওখানে থাকবো কয়েকদিন, আরও লাগলে ফোন করতে বলেছে। রাজ মনে মনে নিজেকে গালি দিয়ে বলল, শালা, এইটা তুই কার ফ্যামিলিতে জন্ম হয়েছিস যেখানে তোর কোনো মান সম্মান নেই, মূল্য কিছু নেই? এরা কারা? তোকে কত দিছে? আমার সাথে সব সময় অন্যায় অত্যাচার হয়। আমাকে মাত্র 15,000 টাকা দিয়েছে, তোকে 25,000 আর আমাকে 15,000। কেয়া বাত হ্যাঁ? তুই ছোট মানুষ তাই কম দিছে, তোকে টাকা দেওয়া মানে তো জলে ফেলে দেওয়া, তাই কম দিছে। ধুর ভাল, যাবই না আমি, তুই যা। এত রাখতে হবে না, আমার থেকে 5,000 টাকা নিয়ে নিস, যা। এজন্যই তোকে আমার এত ভাল লাগে। দে টাকা দে। কালকে নিস, এখন যা, আমাকে ঘুমাতে দে। ওকে। তারপর রাজ রুমে এসে আবারও গেম খেলতে থাকে। রাত 1টা পর্যন্ত গেম খেলে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে গেল রাতটা। আর পরের দিনটা সন্ধ্যা 7টায় সবাই মিলে রওনা দিল সাজিকের উদ্দেশ্যে। আবির ড্রাইভারের সাথে সামনে বসেছে, রাজ, অন্তর, যারা আর রাজের বোন পিছনে। যারা আজকে একটা নীল শাড়ি আর নীল চুড়ির সাথে চোখে হালকা কাজল আর হালকা লিপস্টিক, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। রাজ তো দেখেই আবারও ক্র্যাশ খেয়ে যায়। সবার সাথে আড্ডা দেওয়ার সাথে সাথে রাজ আর চোখে বারবার যারার দিকে তাকাচ্ছে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে রাজের বোন আর যারা ঘুমিয়ে যায়। যারার মুখে সব চুল এসে পড়ছে, রাজ আলতো করে যারার মুখ থেকে চুলগুলো সরিয়ে দেয়। যারা হালকা নড়ে উঠলে রাজ হাত সরিয়ে নেয়। তখন অন্তর আস্তে আস্তে বলে, মামা তুই চালাইয়া যা, আমি নাই। এমনভাবে বলছিস মনে হয় গাড়ির ভিত্তি সবার সামনে আমি বাসর করতেছি। চুপ থাক। তারপর অন্তর আর কিছু বলল না, চুপচাপ বাইরে তাকিয়ে সব কিছু দেখতে লাগলো। রাজ একধানে যারার দিকে তাকিয়ে আছে। গাড়ির হালকা ঝাঁকুনিতে বারবার চুলগুলো যারার মুখের সামনে পড়ছে। আর রাজ যত সহকারে চুলগুলো কানে পিছনে গুজে দিচ্ছে। যতবার রাজ যারা চুলগুলো সরিয়ে দিচ্ছে, ঠিক ততবার রাজ চুলগুলো সরিয়ে দেওয়ার সাথে সাথে একটা করে আলতো করে গালে কিস করে। রাজের লাইফে এই জার্নিটা তার জীবনের শ্রেষ্ঠ জার্নি। রাজ এই সময়গুলো কখনো ভুলবে না। এক পর্যায়ে কয়েক ঘন্টা পর যারা ঘুম থেকে উঠে যায়। এই কয়েক ঘন্টায় রাজ নর্মালি যারা ঠোঁটে গালে কয়েক শতবার কিস করেছে। গাড়ি চলছে তার আপন গতিতে সাজিকের উদ্দেশ্যে। আর সবে মিলে গাড়িতে আড্ডা দেওয়া শুরু করে। সবে মিলে আড্ডা দেওয়ার এক পর্যায়ে অন্তর বলে ওঠে, ড্রাইভার গাড়ি থামাও।
অন্তরের কথা শুনে সাথে সাথে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। এটা দেখে রাজ প্রশ্নসূচক দৃষ্টিতে বলে, কিরে হঠাৎ গাড়ি থামাতে বললি কেন, কোনো সমস্যা? হুম। তোর আবার হঠাৎ মাঝ রাস্তায় কি সমস্যা? ফাজলামি করিস? আমি আবার কিসের ফাইজলামি করতেছি? তোরা 2 মিনিট ওয়েট কর, আমি আসছি। কথাটা বলে অন্তর গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। তখন রাজ বলল, কিরে ভাই কি হয়েছে, এত রাতে মাঝ রাস্তায় গাড়ি থেকে বের হয়ে কই যাস? রাজের কথা শুনে অন্তর ডান হাত উঠিয়ে ছোট্ট আঙ্গুলটা দেখিয়ে বলল। খুব চাপ আসছি। কথাটা বলে অন্তর গাড়ির দিকে যেতে লাগলো। রাজ আর সবাই হাসতে লাগলো। বাকিরা আর গাড়িতে না থেকে আর সবাই গাড়ি থেকে বের হয়ে গেল। আর গাড়িটা রাস্তার সাইডে রাখতে বলল। সবাই টানা কয়েক ঘন্টা গাড়িতে থেকে শরীরে জ্যাম ধরে গেছে। সবাই গাড়ি থেকে বেরিয়ে একটা মন ভরে নিঃশ্বাস নিল আর এদিকে সেই দিকে তাকাতে লাগলো। হালকা ল্যাম্পপোস্টের আলো সাথে অন্ধকার দৃশ্যটা মনকে ছুঁয়ে যাওয়ার মতো। সবাই গাড়িতে হেলান দিয়ে অন্তরের জন্য অপেক্ষা করতে থাকলো। সবাই গাড়িতে হেলান দিয়ে কথা বলতে থাকে টুকটাক। এমন সময় কোথা থেকে কয়েকটা মুরব্বি সহ প্রায় 10-15 জন লোক এলো। লোকগুলো এসে এত রাতে সবাইকে দেখে ওদের সামনে এসে থামলো। তখন একটা মুরব্বি বলল, এত রাতে এখানে 2টা ছেলে আর 2টা মেয়ে কি করছো? দেখে তো ভদ্র ফ্যামিলির সন্তান মনে হয়। আপনার কি মনে হয় আমরা অবদ্ধ ঘরের সন্তান নাকি? তোমরা ভদ্র ঘরের সন্তান হলে এত রাতে এখানে কি করছো? তোমাদের মতো কিছু ছেলে মেয়ের জন্য সমাজের আজ এই অবস্থা। সমাজের এই অবস্থা মানে কি করেছি আমরা? কি করছো তা তো দেখতেই পাচ্ছি। কি করেছি আমরা? কি করছো জানো না? তাহলে এখানে এত রাতে 2টা ছেলে আর 2টা মেয়ে কি করছো? দেখেন আঙ্কেল, আপনারা কোথায় যাচ্ছিলেন যান, আমরা এখানে কি করি না করি সেটা আমাদের বিষয়। যেখানে যাচ্ছিলাম সেখানেই যাব, তাতে তোমাদের সবার বিয়ে দিয়ে। হ্যাঁ, এই 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 বলে রাখলাম আমি। হ্যাঁ, হোয়াট? আপনারা যা বলবেন তাই হবে নাকি? পথ ছাড়েন, আমরা চলে যাব। অবশ্যই যাবে, তবে বিয়ে করে। এত রাতে নষ্টামি করবে আবার বিয়ে করতে পারবে না। হ্যাঁ, কথাটা শুনেই তো রাজের মাথা গরম হয়ে যায়। রাত হাত মুষ্টিবদ্ধ করে ওঠাতে যাবে এমন সময় রাজের বোন রাজের হাত থামিয়ে দেয় আর শান্ত গলায় বলে, দেখুন চাচা, আমরা সাজেকে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটু সমস্যা হলে আমরা এখানে দাঁড়াই, এর বেশি কিছুই না। তোমাদের মতো ছেলে মেয়ে জীবনে অনেক দেখেছি। আমাদের ভুল ভাল বুঝাতে এসো না। হ্যাঁ, আজকে তোমাদের এখান থেকে যেতে হলে বিয়ে করতে হবে, না হলে সকালে পুরো গ্রামের সামনে তোমাদের বিচার হবে। মুরব্বীদের কথা শুনে তো সবাই ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারলো সবাই ভালোভাবে ফেঁসে গেছে, যেখান থেকে উদ্ধার হওয়া অসম্ভব। এখন কোথা থেকে যেন অন্তর এসে বলে, কিরে মামা, কার বিয়ে হবে? বিচার হবে। আর এত মানুষ কেন এখানে? তোমাদের বিয়ে হবে? আমাদের বিয়ে হবে মানে? এত রাতে কি মালটাল খাইছেন নাকি আঙ্কেল? অন্তরের কথা শুনে একটা লোক ঠাস করে থাপ্পড় মেরে দেয়। অন্তর গালে হাত দিয়ে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে আর সামান্য এই কথাতে মারলো কেন। তখন একটা মুরব্বি বলে, অনেক হয়েছে, এদের বিয়ের ব্যবস্থা করো। হোয়াট? বিয়ের ব্যবস্থা মানে? আচ্ছা, আরে এত আশ্চর্য হচ্ছ কেন? রাস্তাঘাটে রাতের বেলায় মেয়ে ছেলে নষ্টামি করবে আর বিয়ে করবে না? হ্যাঁ, নষ্টামি মানে? আরে চাচা, আমরা ঘুরতে যাচ্ছিলাম, একটা হলো আমার বোন আর একটা তার বান্ধবী। এমনি বোন হয়ে গেল? বাহ 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 বাহ, তোমরা তো দেখছি অনেক চালাক। আমাদের সাথে চালাকি করে লাভ নাই, নয়তো এখানে যে কোনো 4 জনকে বিয়ে করবে, আর না হলে কাল গ্রামের সবার সামনে বিচার হবে। হ্যাঁ, মুরব্বী, ওদের সাথে এত কথা বলছেন কেন? ওদের নিয়ে চলুন। সবাই বুঝতে পারলো এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। যারা এতক্ষণ চুপ থাকলো তখন যারা বলল, চাচা আমাদের একটু আলাদা কথা বলতে দিন। কোনো কথা হবে না, যা হওয়ার বিয়ের পর হবে, আর না হয় বিচারের পর। চাচা প্লিজ একটু টাইম দিন আমাদের, আমরা তো পালিয়ে যাচ্ছি না। ওকে, 5 মিনিট সময় তোমাদের হাতে। ডিসিশন নাও, কি করবে? বিয়ে করবে নাকি কাল সকালে পুরো গ্রামের সামনে বিচার হবে তোমাদের? কথাটা বলে মুরব্বিটা গাড়ির চাবিটা নিয়ে নিল। রাজ, অন্তর, আবির আর রাজের বোন যারা সবাই একটু দূরে এলো। গাড়ির চাবিটা নিয়ে ড্রাইভারকে ধরে রেখেছে ওরা, যাতে ওরা পালাতে না পারে। এখন কি করব আমরা? মনে হচ্ছে বিয়ে করা ছাড়া উপায় নাই। কি বলছিস এইসব তুই? ওয়েট, আমি 999-এ কল দিই। যারা কথাটা বলে কল দিতে যাবে তখন অন্তর হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে,
পাগল নাকি তুই? এখানে এই মুহূর্তে পুলিশ এলে কী হবে ভাবতে পারছিস? আমরা ছেলে, আমাদের তো কিছুই হবে না, কিন্তু তোমরা দুইজন মেয়ে, তোমাদের মান সম্মান আর চরিত্রে কতটা দাগ লাগতে পারে তার ধারণা আছে। তাহলে কি করবো আমরা এখন? এখান থেকে পালানোর তো কোনো রাস্তাও নেই। আমার কাছে একটা প্ল্যান আছে। এখন এখানে যে পরিস্থিতি, তা থেকে বাঁচার একমাত্র উপায় হলো বিয়ে করা। এখানে নিম্নতম দুইজনকে বিয়ে করতেই হবে। যে কোন দুইজন যদি বিয়ে করে নেই, তাহলে এই বিয়ে কথা আমরা ছাড়া আর কেউ জানবে না। তারপর শহরে গিয়ে 6 মাস পর ডিভোর্স দিয়ে দিলেই হয়ে যাবে। আর না হলে বিচার বসালে আমাদের আর আমাদের ফ্যামিলির মান সম্মান এর কী হবে ভেবে দেখ। এটা কিভাবে সম্ভব? এটা ছাড়া আর কোনো রাস্তা নাই আমাদের কাছে। হয় যে কোনো দুইজন বিয়ে করো, আর না হলে সবার চরিত্রে দাগ লাগবে। দুইজন বিয়ে করবে? কে কে? শিলা আপু তো রাজের বোন, মানে আমার আর তোরও বোন। যারা আপুকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কে বিয়ে করবে যারাকে? আর যারাকে বিয়ে করবে? যারা আপুর সাথে রাজের একটা ভালো সম্পর্ক, ওরা দুইজন বিয়ে করলেই ভালো হবে। ওরা এক অপরকে অনেক বিশ্বাস করে। আর না হলে পরে তুই আর আমি যে কোনো একজন বিয়ে করে পাল্টি খেয়ে যায়। আর এটা কিভাবে সম্ভব? আমি কখনো রাজকে বিয়ে করব না। আমার বিয়ে ঠিক করে রেখেছে আমার আব্বু আম্মু। আপু, তুমি তো সত্যি সত্যি বিয়ে করছো না। এখান থেকে বাঁচার জন্য শুধু নামে মাত্র বিয়ে, তারপর শহরে গিয়ে সব স্বাভাবিক আগের মতো। আর বিয়ের কথা আমরা ছাড়া তো আর কেউ জানবে না যে পরে সমস্যা হবে। তারপর 6 মাস পর রাজকে ডিভোর্স দিয়ে দিবেন, আর সব কিছু আগের মতোই থাকবে। তারপর আপনি কাকে বিয়ে করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। তবুও এটা করা ঠিক হবে না। না, আমি এটা করতে পারবো না। এটা আপনাকে করতে হবে। আর না হলে কি হবে তা তো বুঝতেই পারছেন। এই বিষয়টা আমাদের শহরে পর্যন্ত চলে যাবে। আমাদের চরিত্রে একটা বড় দাগ কেটে থাকবে। সমাজ হয়েছে, ফ্যামিলির চোখে আমরা সবাই কেমন হয়ে যাব তা ভাবতে পারছেন। যেখানে আমার বিয়ে ঠিক হয়ে আছে সেখানে কি এটা করে ঠিক হবে? আপনার যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আপনি তাকেই বিয়ে করবেন। আপনাকে বাধা দিছে কে? শুধু এখানে আজকে বিয়ে করে নিলে 6 মাস পর চুপচাপ ডিভোর্স হয়ে যাবে। আপনার আর রাজের যে বিয়ে হয়েছিল তা কেউ জানবেই না। আর এইটাও ভেবে দেখেন, এখনই যদি অন্য কিছু হয়, এই বিষয়টা যদি ফ্যামিলি আর সমাজ জানে, তাহলে আপনার যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে সে কি আপনাকে বিয়ে করবে? কখনোই করবে না। কারণ তখন আমরা সবাই চরিত্রহীন হয়ে যাব। সমাজ আমাদের শান্তিমত বাঁচতে দিবে না। যারা অন্তর ঠিক বলেছে, বিয়ে করে নিয়ে রাজকে, আর না হলে আমাদের চরিত্রের উপর একটা বড় দাগ পড়ে যাবে। 6 মাস পর তো ডিভোর্স নিয়েই নিবি। এই 6 মাস সব স্বাভাবিকভাবেই থাকবে, আর 6 মাস পরও সব স্বাভাবিক থাকবে। আরে আগে রাজকে বলে দেখ, রাজ যদি রাজি না হয়? আমার বোনেরা তোদের চরিত্র ঠিক রাখতে আর হেফাজত করতে আমি সব কিছু করতে পারি। আর এটা তো সামান্য নামে মাত্র বিয়ে। তারপর সবাই মিলে যারাকে আরও বুঝিয়ে সুঝিয়ে রাজি করলো। রাজ তো এক পেয়ে রাজি। রাজ মনে মনে ভাবে, সারা জীবন তো আর নিজে করে পাবো না, অন্তত 6 মাসের নামে মাত্র আমার বউ হলো। নিজেকে আর নিজের মনকে বোঝাতে পারবো যে সে কোনো একদিন আমার বউ ছিল। তখন মুরব্বী সহ সবাই এসে বলল, তোমাদের সময় শেষ। এখন বলো কি সিদ্ধান্ত নিলে? দেখেন চাচা, আমরা একটা কথা আপনাদের কাছে লুকিয়েছি, তার জন্য মাফ করবেন। আসলে আমরা এদের দুইজনকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে সমস্যা হলে আমরা এখানে থামি। আসলে ওদের দুইজনের ফ্যামিলি রাজি না, তাই ওরা দুইজনে পালিয়ে এসেছে, আর আমরা ওদের বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। আমরা হলাম ওদের ফ্রেন্ড, আর এইটা শিলা হলো ওর বোন। ওদের ফ্যামিলি রাজি না থাকায় আমরা ওদের দুইজনকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম। তাহলে এতক্ষণ বিয়ে করতে অস্বীকার করছিলে কেন, যেখানে তোমরা বিয়ে করতেই যাচ্ছিলে? আসলে আমরা ওদের সত্যিকারের বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম ইসলাম অনুসারে। আপনারা এখানে কিভাবে বিয়ে দিবেন না দিবেন, আর আপনারা তো ওর বোনকেও বিয়ে করতে বলছেন, তাই এত কিছু। এখানে বিয়ে সম্পন্ন হবে সম্পূর্ণ ইসলাম অনুসারে, তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর ওই মেয়েকেও বিয়ে করতে হবে না, শুধু তোমরা যাদের বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলে ওদের বিয়ে হবে। আমরা তো বিয়ে করবো বলেই পালিয়ে এসেছি। আমরা যেখানে গিয়ে বিয়ে করতে চেয়েছিলাম সেখানে গিয়েই বিয়েটা করে নিব। এখন আমাদের যেতে দিন। বললাম না
এখানে সম্পূর্ণ ইসলাম অনুসারেই বিয়ে হবে, তাই তোমাদের এইখানে বিয়েই করতে হবে। আর এটা এই গ্রামের নিয়ম, এখান থেকে তোমরা বিয়ে ছাড়া যেতে পারবে না। হ্যাঁ, যারা বুঝতে পারলো কোনো কিছু বলে আর লাভ হবে না, তাকে আর রাজকে বিয়ে করতে হবে। তারপর সব মুরব্বী লোকগুলো মিলে রাজ, যারা, অন্তর আর সবাইকে একটা গ্রামের মাটির বাড়িতে নিয়ে এলো। সেখান থেকে একটা লোক কাকে জানি ডাকতে গেল। কিছুক্ষণ পর লোকটার সাথে আরেকটা মুরব্বীকে নিয়ে এলো, কাজী হবে হয়তো। তারপর লোকটা এসে সম্পূর্ণ ইসলামী নিয়ম অনুসারে কালিমা পড়িয়ে রাজ আর যারা বিয়ে দিতে লাগে। অবশেষে কবুল বলার মাধ্যমে রাজার যারা বিয়ে সম্পন্ন করা হয় এবং দুজনের থেকে একটা কাগজে সই নেওয়া হয়। এখন সম্পূর্ণভাবে ইসলামের বিধিবিধান অনুসারে সম্পূর্ণ হালালভাবে যারা রাজের বিয়ে করা স্ত্রী। তারপর গ্রামের মুরব্বী আর লোকগুলো বিয়ে সম্পূর্ণ করে রাজ যারা সহ সবাইকে গাড়ির কাছে নিয়ে এসে বিদায় দিয়ে দেয়। সবাই গাড়িতে উঠে পড়ে আর ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। তারা আর সাজেকে না গিয়ে বাড়ির দিকে গাড়ি ঘোরায়। সবার মধ্যে নীরবতা বিরাজ করছে, কেউ কিছু বলছে না। সবাই মজা আনন্দ করতে ঘুরতে চেয়েছিল, কিন্তু তাদের জন্য যে সামনে এমন কিছু একটা অপেক্ষা করছিল তারা কল্পনাও করতে পারেনি। কে কি বলবে কেউ ভেবে পাচ্ছে না। যার মনে এক নীরব ঝড় বয়ে যাচ্ছে। বিয়েটা নামমাত্র হলো একটা মেয়ের জীবনে, এটা সাধারণ কিছু না। রাজের মনে মনে তো লাড্ডু ফুটছে। রাজের ইচ্ছে করছে ওই গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে। রাজ এই ভেবে খুশি যে যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবেসে আজ সে তার বিয়ে করা স্ত্রী, যারা এখন হালালভাবে সম্পূর্ণ রাজের স্ত্রী। যারা রাজকে না ভালোবাসলেও রাজ অনেক খুশি, কারণ ভালোবাসার মানুষটা তার স্ত্রী। রাজ যারাকে স্পর্শ করতে না পারলেও এই অনুভূতি আর এই 6 মাসের বন্ধনকে ঘিরে রাজ মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে পারবে। রাজ আজকে পূর্ণতা পেল। রাজের একতরফা ভালোবাসা এখনও অপূর্ণ। সামনে কি হতে চলেছে রাজ যারার জীবনে? যারার মনে কি রাজের জন্য ভালোবাসার জন্ম নেবে, নাকি রাজ যারার সম্পর্কটা সে আগের ফ্রেন্ডের মতোই থাকবে, যেখানে দিন শেষে শুধু রাজের মৃত্যু যন্ত্রণা ভোগ করে মৃত্যুকে বেছে নেবে? দীর্ঘ 6-7 ঘন্টা জার্নি করার পর সবাই বাসায় চলে আসে। গাড়িতে এই 6-7 ঘন্টা তেমন কথা বলেনি কেউ। সবাই টুকটাক কথা বললো, যারা একটা কথা পর্যন্ত বলেনি। যারা মনের মধ্যে এক মুহূর্তে কি চলছে তা হয়তো যারা বলতে পারবে। যাকে তার বাসায় নামিয়ে দিয়ে গাড়ি রাজেদের বাসায় আসে। অন্তর গাড়ি থেকে নেমে বাসায় চলে যায়। রাজ আর রাজের বোন কলিং বেল চাপ দিয়ে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দিয়ে রাজ শিলাকে দেখে অবাক হয়ে বলে, কী রে, তোরা না সন্ধ্যায় ঘুরতে সাজেকের উদ্দেশ্যে রওনা হলি? রাজের বোন আর কিছু না বলে রুমে চলে গেল। এটা দেখে তার আম্মু বলল, কী রে, কী হয়েছে বলতো? আসলে যাওয়ার সময় কি জানি নিয়ে ওর বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, সেই কারণে ওর বান্ধবী যাবে না আর আপুও যাবে না। অর্ধেক পথ গিয়ে আবার ঘুরে আসতে হলো। তোমার মেয়ের জন্য আমিও কোথাও যেতে পারলাম না। থাকো, ঘুম ধরেছে, সারা রাত ঘুমাইনি। কথাটা বলে রাজ রুমে চলে গেল আর বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। প্রায় বিকাল টাইমে বক্সের ফুল সাউন্ডে ঘুম ভাঙল রাজের। রাজ চোখ খুলে দেখে অন্তর আর আবির। কিরে ভাই, এভাবে ফুল সাউন্ডে গান ছাড়ছিস কেন? বন্ধ কর। আগে একটু ডান্স করে নিই, তারপর ট্রিট। টিট মানে? কিসের টিট দিবি তুই? চল তাড়াতাড়ি চল, সময় নষ্ট করিস কেন? আমি না, তুই দিবি। আমি আবার কিসের টিট দেব? অন্তর ওর কাজ করে দিছে, এখন তোর ট্রিট দেওয়ার পালা। অন্তর আবার কিসের কাজ করেছে? তোরে বলছিলাম না যারা আপুকে তোর বউ বানিয়ে দিব, দিলাম তো বউ বানিয়ে, এখন ট্রিট দিবি চল। মানে এইসব কিছু? তুই যেটা ভাবছিস সেটাই, সব কিছু আমার প্ল্যান বি। চল এখন ট্রিট দিবি, আর টাকা দে। কিসের টাকা দেব? আর সামনে কি হবে সেই টেনশনে আমি বাঁচতেছি না। আর যারা যদি একবার এসব জানে কি হবে ভেবে দেখেছিস? কখনো জানবে না, আর কিছু হবে না। আর সামনে কি হবে সেটা তুই দেখবি। আমার কাজ আমি করে দিছি। তুই শুধু কোনোভাবেই 6টা মাসে যারা আপুকে রাজি করিয়ে নে। আর মুরব্বী সাথে লোকগুলোকে ভাড়া করতে আমার পকেট ফাঁকা, এখন টাকা দে। এই জন্য তো বলি, এত রাতে আবার এতগুলো মানুষ কই থেকে এলো? তোর আর এত বলাবলি করতে হবে না, এখন টাকা দে। মামা, টাকা পয়সা নাই, এখন পরে দিয়ে দেব।
আবিরের কথা শুনে অন্তর রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির রাজের ওয়ালেট বের করে দেখে প্রায় 20,000-এর মতো টাকা হবে। আবির সেখান থেকে 15,000 টাকা নিয়ে 5,000 ওয়ালেটে রেখে আবার রাজের পকেটে ঢুকিয়ে দেয়। মামা ওকে ছাড়, এটাই হয়ে যাবে। এই মামা, অতি কষ্টে মায়া জড়ানো টাকা, কিছু দিয়ে দে মামা। ভণ্ডামি বাদ দে, এই টাকা আর পাবি না। চল, এই টাকা দিয়ে তোকে আমরাই ট্রিট দিব। তারপর তারা 3 জন মিলে বাসা থেকে বের হয়ে আড্ডা দিতে দিতে ব্রিজে চলে আসে। 6 মাস পর এভাবেই কেটে গেল প্রায় 6টি মাস। এই 6 মাসে রাজ যারাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ। রাজ সরাসরি না বলে ইশারা, ইঙ্গিত এবং ব্যবহারে যারাকে বোঝানোর চেষ্টা করেছে যে সে তাকে ভালোবাসে, কিন্তু যারা এমন কিছু কখনো বুঝতে চায়নি। হয়তো বুঝেছে, নয়তো বা বুঝেই উঠতে পারেনি। এই 6 মাসে যারাকে সবসময় বউ বলে ডাকে। যারা অনেক বারণ করলো, রাজ শোনেনি। তাই যারা দুষ্টামি ফাজলামি ভেবো আর কিছু বলে না। এই 6 মাসে যারা আগে চেয়ে রাজের সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। রাজেতে কষ্ট পেলেও প্রকাশ করতে পারেনি। রাজের 6 মাস জীবনের সেরা দিনগুলো কাটিয়েছে যারার সাথে, যেখানে রাজ দিনে একবার হলো যারাকে বউ বলে ডেকেছে। বউ ডাকটাই কেমন যেন এক মায়ের জন্ম হয়, ফিলিংস হয়। এই 6 মাস রাজ আর যারা বিয়ের কাহিনী রাজের বোন অন্তর আর আবি ছাড়া কেউ জানে না। এই 6 মাস ঠিক আগের মতোই কেটে গেছে ফ্রেন্ডলিভাবে, কিন্তু রাজ সেখান থেকে কিছু অনুভূতি কুড়িয়ে নিয়ে নিজের কাছে রেখে দেয় সারা জীবনের জন্য। সকাল 7টার সময় রাজের ঘুম ভেঙে যায় ফোনে চিল্লাচিল্লির আওয়াজে। রাজ ফোনটা হাতে নিয়ে ফোনে মুখ চেপে ধরে তাকিয়ে দেখে স্ক্রিনে যারার ছবি, সাথে সাথে যারার নামটা ভেসে উঠছে। রাজের ঠোঁটে কোণে একটা মুচকি হাসি সৃষ্টি হয়। রাজ কয়েক সেকেন্ড যারা পিকের দিকে তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করে বলল,